সারা রাত ভারত বাংলাদেশের উপর হামলা চালিয়ে সবকিছু তছনছ করে দিয়েছেন। এইদিকে ডক্টর ইউনূস গ্রেপ্তার হয়েছেন, কারণ তার নামে মামলা করেছেন শেখ হাসিনা আন্তর্জাতিক আদালতে। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। মাত্র 15 মিনিটে পশ্চিমবঙ্গের মুসলিমরা বাংলাদেশ দখল করে নেবে। মামলা হতে যাচ্ছে আন্তর্জাতিক মাধ্যমে, বিশেষ করে এই ডক্টর ইউনূসের তথ্য আমার কাছে এসেছে। আমি প্রস্তুত হচ্ছি আপনাদের বিরুদ্ধে আন্তর্জাতিক রেলেভেন্ট, বুঝতে পারছেন, আদালতে দেওয়ার জন্য। প্রবেশ করে এই বাংলাতে আসার চেষ্টা করছেন, তারা কিন্তু বাংলার বর্ডারটিকে টার্গেট করছেন, কারণ এই বর্ডারের দৈর্ঘ্য নাকি সব থেকে বেশি। সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সারা রাত ভারত বাংলাদেশের উপর আক্রমণ চালিয়েছেন, বাংলাদেশকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করেছেন। দর্শক শ্রোতা, সেই সাথে ভারত থেকে হুমকি দেওয়া হয়েছে 15 মিনিট টাইম লাগবে বাংলাদেশকে শেষ করতে, বাংলাদেশকে ধ্বংস করতে। দর্শক শ্রোতা, নরেন্দ্র মোদীর ওখান থেকে এমনই হুমকি আসতেছে ডক্টর ইউনূসের পক্ষে। এইদিকে আবার ডক্টর ইউনূসের নামে নাকি আন্তর্জাতিক আদালতে মামলা হতে চলেছে। ডক্টর ইউনূস যে কোনো সময় গ্রেপ্তার হবেন। দর্শক শ্রোতা, বিষয়গুলো কতটুকু সত্য আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন, কারণ আজকের এই ভিডিওতে সমস্ত চাঞ্চল্যকর তথ্য রয়েছে। আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাই, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। থেকে আমি আমাদের বাংলাদেশের যারা সনাতন ধর্মাবলম্বী ভাই বোনরা আছেন, ইভেন মানে অন্যরা যারা আছেন, তাদের জন্য একটা বার্তা দিচ্ছি। এর পাশাপাশি ভারতের যারা বিজেপির সমর্থক আছেন, তাদের জন্য এখানে একটা বার্তা কানেক্টেড। আজকে পশ্চিমবঙ্গের মুসলিমরা যেই ঘোষণা দিয়েছে, সেই ঘোষণাকে দুইভাবে দেখতে পারি। একটা দিক হচ্ছে, যখন আমরা পজিটিভলি ভাবি, এটা হচ্ছে তাদের দেশপ্রেমের বহিঃপ্রকাশ। এখন যেই ভারতে প্রতিনিয়ত মুসলিমরা নির্যাতিত হচ্ছে, সব জায়গায় না, বেশিরভাগ জায়গাতে বিজেপি সরকার আসার পর এটা বেড়ে গেছে। নানান ধরনের ইসলামিক নিয়মকানুনগুলোকে সেখানে ভেঙে ফেলা হয়েছে। মসজিদ, মাদ্রাসা, দরগা, এগুলোতে নানান ধরনের অভিযান চলছে, সেখানে মানুষ মারা যাচ্ছে। তারপরেও দেখেন ভারতের মুসলমানরা যে ভারতকে কতটা ভালোবাসে। আমাদের বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বড় একটা অংশ বাংলাদেশকে ভালোবাসলেও কিছু কিছু মানুষ আমার কাছে মনে হয় যে আপনারা ভারতপন্থী রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউতে। আজকে দেখেন মাত্র 15 মিনিটে পশ্চিমবঙ্গের মুসলিমরা বাংলাদেশ দখল করে নেবে। তবে যেহেতু আমি একজন বাংলাদেশি, সো আমি বিষয়টাকে রাষ্ট্র টু রাষ্ট্র ভাবছি। ভারতের এই ধরনের অধ্যত্বপূর্ণ কথা কোনোভাবেই দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি করে না। দেখেন কতটা হেয় করে কথা বলছেন তারা, যে আপনার মাত্র 15 মিনিট লাগবে বাংলাদেশ নামক এই রাষ্ট্রটাকে দখল করতে। এই কথা কে বলছেন? যে তৃণমূল কংগ্রেস, মানে মমতা দিদির যে দলটা আছে, সেখানের মালদা জেলার সংখ্যালঘু সেলের সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাস। সেই দেশে সংখ্যালঘু হচ্ছে মুসলিম সহ আর বাকি যারা আছে। আজকে সংবাদ সম্মেলন করে তিনি বলছেন 15 মিনিটের জন্য বর্ডারটা খুলে দেন, পশ্চিমবঙ্গের মুসলিমরা বাংলাদেশকে চট করে দখল করে নেবে। বলছে যে বিএনপির নেতারা আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করছিলেন, মানে রিজভী সাহেব মমতাকে নিয়ে যে কথাগুলো বলেছিলেন সেটাকে তারা কাউন্টার করে বলছে, আমরা বলতে চাই, পশ্চিমবঙ্গের মুসলিমরা বলতে চাই, আমরা সংখ্যালঘু মুসলিম যারা আছি, এখন আমাদের জন্য যথেষ্ট বাংলাদেশ দখল করা। মানে কলকাতাতে এত পরিমাণ মুসলিম আছে যে তারা নাকি বাংলাদেশটা দখল করে ফেলতে পারবে। তা আসো, খেলা হবে, যদি ওইরকম অধ্যত্বপূর্ণ কথা বলো। এমনকি বলছে মাত্র 15 মিনিটের জন্য আপনি বর্ডারটা খুলে দিন, আমরা বাংলাদেশকে দখল করে নেব। পুলিশও লাগবে না, ফোর্সও লাগবে না। বুঝছেন কি পরিমাণ, মানে ওই থাকে না যে দেশের একটা ভাব আছে, ওই ভাবটা আসলে ঢুকে গেছে। আর বলছে বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র, যার জন্ম দিয়েছে ভারতবর্ষ, আমরা এটার যথেষ্ট তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশকে কেউ জন্ম দেয় নাই, বাংলাদেশ বাই ইটসেলফ, তারা 71-এ স্বাধীন হয়েছে, স্বাধীনতা অর্জনে আপনাদের একটা ভূমিকা ছিল, সেটা বলতে পারেন, কিন্তু বাংলাদেশকে আপনারা জন্ম দেন নাই। বিষয়টা এমন ছিল না যে 1971 সালে কোনো মুক্তিযুদ্ধ হয় নাই, এই দেশে কোনো মানুষও মারা যায় নাই। আপনারা আসছেন, আমরা গেছি ভারতের কাছে যে দাদা আমাদের দেশটাকে স্বাধীন করে দেন, আমরা বসে বসে ললিপপ খাই, আপনারা সেনাবাহিনী পাঠাইছেন, যুদ্ধ করছেন, তারপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তারপর আমাদের হাতে নিয়ে বলছেন যে নাও আমরা এটা তোমাদেরকে তুলে দিয়ে গেলাম। সো একটু ইতিহাস বুঝতে হবে। বলছে যে ওদের 7 লক্ষ শরণার্থীকে খাওয়া দাওয়া করিয়ে নিজের দেশে পাঠিয়েছিল ভারত। এই মুহূর্তে বাংলাদেশ রোহিঙ্গাদেরকে, প্রায় 14 লক্ষ রোহিঙ্গাদেরকে কিন্তু আমরা খাওয়াচ্ছি। আজকে কত বছর তোমার বোঝা উচিত, এত বড় দেশ হয়ে যদি তোমরা 7 লক্ষ খাওয়াইছো, খোটা দাও, তাহলে আমরা রোহিঙ্গাদেরকে কত লক্ষ পালতেছি, এটা বোঝা উচিত। হ্যাঁ, আচ্ছা, তারপরে বলছে সেই বাংলাদেশ আজকে যে জাতির পিতাকে চিনে না, মূর্তি ভাঙে, তার থেকে আর কি আশা করতে পারে অন্যান্য দেশগুলো। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 71-এর সময় তার যে ভূমিকা ছিল সেটা অবশ্যই অনস্বীকার, যেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। দেশ স্বাধীনের পর ওনার বিভিন্ন রকম অ্যাক্টিভিটিতে বিতর্ক তৈরি হয়েছিল, আর যার কারণে তাকে প্রাণও দিতে হয়েছে। তো বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের সব নেতাকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ প্রসঙ্গে মন্তব্য করতে বিরত থাকার জন্য, কিন্তু দলের লাগাম যে জেলা নেতৃত্বদের উপরে নেই, মমতার যে কন্ট্রোলিং নাই, সেটা স্পষ্ট হয়ে গেল। এই যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে এভাবে হুমকি ধামকি দিচ্ছে, যখন তাদের দেশ বাংলাদেশের মধ্যে একটা কোল্ড ওয়ার চলছে, দেখেন তারা কিন্তু একজোট হয়ে গেছে, তাই না? একজোট হয়ে গেছে। তা আমাদের দেশের হিন্দুদের উদ্দেশ্যে যে ভিডিও প্রথমে বলছিলাম যে আমাদের মধ্যে অনেকে আছেন যে এইসব বিষয়তে চুপচাপ থাকেন, আপনারা মনে করেন যে ভারত আপনাদের মাতৃভূমি, বা সামহাও কিছু কিছু মানুষের অ্যাক্টিভিটিস আমার কাছে এমনই মনে হয়। দেখেন তাদের দেশে মুসলিমদের যতটা নির্যাতন হচ্ছে, বি অনেস্টলি বলেন তো, বাংলাদেশে এর 10 ভাগের 1 ভাগ আছে। তারপরে তারা দেশের প্রয়োজনে, দেশকে রক্ষায়, বিজেপি সরকারও দেখা উচিত যে মুসলিম মানে সে দেশে কোনো অপকর্মকারী এনা সেনা বিষয় তা না।
পশ্চিমবঙ্গে দীর্ঘদিন যাবৎ মমতা দিদি সবকিছু ব্যালেন্সে রাখছেন, এটা আমরা স্বীকার করি। তবে এখন যে সম্পর্কের জায়গাটা আরও শক্ত করা হচ্ছে বা নষ্ট করা হচ্ছে, এটা কিন্তু দুই দেশের অর্থনীতিতে প্রভাব ফেলবে। আমাদের কাছে টাকা আছে, আমরা কিনা খাই, আমাদের কাছে টাকা আছে, আমরা ঘুরতে যাই। কত পার্সেন্ট ভারতীয় বাংলাদেশে ঘুরতে আসে? বাঙালিরাই ঘুরতে যায়। আর এই ধরনের বক্তব্যে দুই দেশের মধ্যে যে ভালোবাসার সম্পর্ক, সেখানে আরও ফাটলি ধরা। কিন্তু এদের বিরুদ্ধে, অর্থাৎ যারা কিনা আন্দোলনের নামে কোনো কিছু করেছে, তাদের বিরুদ্ধে সরকার কোনো স্টেপ নেবে না, বেসিক্যালি পুলিশ কোনো পদক্ষেপ নেবে না, আইন প্রয়োগকারী সংস্থা কোনো পদক্ষেপ নেবে না। এটার মাধ্যমে আসিফ নজরুল সুষ্ঠু বিচার প্রক্রিয়াকে আবার ব্যাহত করল। প্রথমে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন। আমি মনে করি সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে তাদের ক্রাইম বলেন, তাদের অন্যায় বলেন, এই কথাগুলো আমরা বলেছি সত্য কিনা সেই প্রশ্নটা রয়েই যাবে। তাই আমি মনে করি সুষ্ঠু বিচার করা প্রয়োজন, এবং সুষ্ঠু বিচারে যে তাই হবে সে হবে। কিন্তু সুষ্ঠু বিচার প্রক্রিয়াকে আসিফ নজরুল জেনে শুনে বুঝে বন্ধ করে দিয়েছে। যেমন চিফ প্রসিকিউটর বানিয়েছে জামাতে তাজুলকে, একেবারে প্রশ্নবিদ্ধ, এবং কোনো মতেই কোনো নর্মাল স্যানিটির লোক এটা যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয় এটা বলবে না। এই বিচার প্রক্রিয়ার মাধ্যমে চিরতরে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সুষ্ঠু বিচার প্রক্রিয়াকে বন্ধ করে ইতিহাসের সাথে সবচেয়ে বড় অন্যায়টি করেছে আসিফ নজরুল। ঠিক একইভাবে আবার সত্য উদ্ঘাটনের পথ বন্ধ করে দিয়েছে আসিফ নজরুল। 8ই অগাস্ট পর্যন্ত কোনোভাবেই সরকার পতনের নামে যারাই আন্দোলন করেছে, যারা কোনো কিছু করেছে, সেটা যাই করুক, তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো মামলা করা যাবে না। তার কথা হচ্ছে শেখ হাসিনা বা তার মন্ত্রণালয়, এমপি, নেতা, তাদের বিরুদ্ধে যদি কোনো রকম মামলা হয়ে থাকে, সেই মামলাটার সত্যতা যাচাই করতে হলেও তো পুলিশের বিরুদ্ধে যে জেনোসাইড চালানো হয়েছে, পুলিশের পক্ষে কথা শোনা দরকার। সেটা কিভাবে করবে? এই ক্ষেত্রেও আওয়ামী লীগের সুষ্ঠু বিচার প্রক্রিয়াকে বন্ধ করা হবে। পুলিশকে জেনোসাইড করা হয়েছিল। দেখুন, অনেকেই আমরা দেখেছি হেলমেট পরে তারা সাধারণ জনগণকে মনে হচ্ছে আন্দোলনকারীদেরকে গুলি করছে, আমরা ভিডিও দেখেছি। পুলিশ অনেক ক্ষেত্রে মনে হচ্ছে বড় চালানো হয়েছে, চালিয়েছে, আমরা ভিডিও দেখেছি। কিন্তু আমি আপনাদের বলছি, ফাইনাল মীমাংসিত সত্য হবে যখন কিনা এটা একেবারে একটি সুষ্ঠু বিচার প্রক্রিয়া সত্যতা পেয়ে আসবে। এর আগ পর্যন্ত ম্যান ইজ ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি আমরা যাই দেখে থাকি না কেন। 18ই জুলাই যাত্রাবাড়ি পুলিশ স্টেশন আক্রমণ করা হয়েছিল। যাত্রাবাড়ি থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড বলে এটাকে, রায়েরবাগ, এই রায়েরবাগের পর্যন্ত বিভিন্ন জায়গায় পুলিশের উপর নিধন চালানো হয়েছিল। আপনি আন্দোলন করছেন, আন্দোলনকারীর উপর গুলি চালাচ্ছে, আপনি বাইরের পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছেন, সেখানে পুলিশ আপনাকে টার্গেট করেছে হত্যা করার জন্য, সেক্ষেত্রে আপনি ডিফেন্স নিতে পারেন, আপনি নেবেন ডিফেন্স। কিন্তু আপনি টার্গেট করে পুলিশ স্টেশন আক্রমণ করে গণহত্যা করা পুলিশকে, দিস ইজ জেনোসাইড। সরকার পতনের নামে এটা করা যাবে না। কিন্তু কাজটি হয়েছে, অন্যায় শিকার হয়েছে অনেক পুলিশ হয়েছে, এবং আর বিচার যদি না করেন, সত্যি কথা বলতে গেলে আওয়ামী লীগেরও সুষ্ঠু বিচার হবে না, আওয়ামী লীগ সুষ্ঠু বিচার পাবে না। তাই যাত্রাবাড়ির সেই পুলিশ স্টেশনের আক্রমণগুলো এখন সত্যতা বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। কদমতলী স্টেশন, ড্যামরা স্টেশন, শ্যামপুর স্টেশন, এই এলাকাগুলোতে এই আন্দোলনকারীরা র্যান্ডমলি বিভিন্ন মানুষকে থামাচ্ছিল। তাদের বাসা থেকে বেরোনোর পরে তাদেরকে থামাচ্ছিল, যেমন আইডেন্টিফাই করছিল এই পুলিশ, এবং তাকে বলা হচ্ছিল যে ইন্ডিয়ান পুলিশ। এইভাবে হুজুগ তুলে দিয়ে অনেক পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে। আমার কাছে অনেক তথ্য এসছে, আমি কিঞ্চিত আপনাদের কাছে তুলে ধরবো। কেন আসছে সেটা শেষে বলবো। কিছু উদাহরণ দিচ্ছি। 19শে জুলাই পিবিআর একজন পুলিশ অফিসার, উনি একটা ফোন কল পান যে ওনার স্টেশন আক্রমণ করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে আগুনে, এবং উনি সিভিল ড্রেসে বের হন। এবং সিভিল ড্রেসে বের হলেই ওনাকে আইডেন্টিফাই করে এলাকার কিছু ছেলেপেলে, এবং ওনাকে ইন্ডিয়ান পুলিশ এরকম একটা ধোয়া তুলে ওনাকে গণপিটুনিতে হত্যা করা হয়, এবং উনি পরে রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হসপিটালে উনি মারা যান। ইনভেস্টিগেশন করা দরকার। এখন আপনি পুলিশ অফিসার, আপনাকে আইন প্রয়োগ করতে বলা হয়েছে, আপনি কোনো আওয়ামী লীগ বিএনপি কিছুই করেন না, আপনি থানা আক্রমণ করা হয়েছে, আপনি কি অসাধারণ করবেন না? আপনি কি কাজে রিপোর্ট করবেন না? এখন আপনাকে যদি মেরে ফেলে কেউ, সেটা কম নেয় না? তার পুলিশ কি করা ছিল? বাসায় বসে থাকা ছিল। তাহলে পুলিশের বিরুদ্ধে ফাঁসি রায় হতে পারে যে পুলিশ কেন কাজে যোগ দেবে না ন্যাশনাল ক্রাইসিসের সময়, যখন সরকার হুকুম দিয়েছে। পুলিশ তো সরকারের না। সব পুলিশকে আপনি আওয়ামী লীগ বলে তো, হেলমেট বাহিনী বলে আপনি পার পেয়ে যাবেন না। কারণ আমরা জানি, এবং যে ছাত্র শিবির তারা ছাত্রলীগের মুখোশ করেছিল এবং তারা হেলমেট পরেছিল, তো ছাত্র শিবির নেতারা এখন স্বীকার করে। কারা গুলি করেছে হেলমেট পরে, এটাও তো ইনভেস্টিগেশন প্রয়োজন আছে। তাহলে আপনি যদি এই সকল শিবির নেতাদেরকে, হেফাজতি নেতাদেরকে, আপনি যদি এই সকল চরমনাই নেতাদেরকে, আপনি যদি সমন্বয়কারীদেরকে প্রশ্ন না করেন, আর যদি প্রশ্ন করলে হয়রানি করা হবে, তাহলে সত্য কিভাবে বের করবেন যে হেলমেটের পেছনে আসলে কারা ছিল? বি অনেস্ট। অজিত দোভালের হাতে যে রিপোর্ট এসছে তা নিঃসন্দেহে ভারতের সুরক্ষার ক্ষেত্রে অন্যতম বড় প্রশ্নচিহ্ন কিন্তু তুলে দিয়েছে। কি আছে সেই রিপোর্টে আপনারা চমকে যাবেন। একটা সহজ মামুলি ব্যাপার, কিন্তু দেশের সুরক্ষার ক্ষেত্রে কত বড় প্রশ্নচিহ্ন কিন্তু সেই রিপোর্ট আজকে আমাদের সামনে এসে হঠাৎ করে তুলে দিয়েছে। দেখা যাচ্ছে ভারত এবং বাংলাদেশের যে লাগোয়া সীমান্ত অঞ্চল আছে, সেই সীমান্তে শেষ 3 মাসে ঘর ভাড়া নেওয়ার প্রবণতা নাকি কয়েক গুণ বেড়ে গেছে। আপনারা ভাবতেই পারেন, ঘর ভাড়া দেওয়া বা নেওয়া এটা একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু আরো যদি তলিয়ে ভাবেন তাহলে সেই রিপোর্টে বলা হয়েছে যারা ঘর ভাড়া নিচ্ছেন তাদের ম্যাক্সিমামই নির্দিষ্ট কোনো ডকুমেন্টস কিন্তু তারা প্রোভাইড করতে পারছেন না,
এবং তাদের সকলেরই বয়স 28 থেকে 30 বছর। অর্থাৎ হঠাৎ করে শেষ 3 মাসে সীমান্তবর্তী বা সীমান্ত লাগোয়া অঞ্চলে 28 থেকে 30 বয়সী যুবকদের কেন ঘর ভাড়া প্রয়োজন হয়েছে সে নিয়ে কিন্তু ইস্টার্ন কমান্ডো এক বিস্ফোরক রিপোর্ট পেশ করেছেন। সেই রিপোর্ট বর্তমানে অজিত দোভালের হাতে এসে পৌঁছেছে। আরো উল্লেখযোগ্য বিষয় হলো, সেই রিপোর্টে নাকি বলা হয়েছে বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশ করে এই বাংলাতে আসার চেষ্টা করছেন তারা কিন্তু বাংলার বর্ডারটিকে টার্গেট করছেন, কারণ এই বর্ডারের দৈর্ঘ্য নাকি সব থেকে বেশি। আপনারা যদি জিওগ্রাফিক্যালি একটু ভাবেন তাহলে দেখবেন এই রিপোর্টে কিছু ভুল নেই, কারণ ভারত এবং বাংলাদেশের যে 4096 কিলোমিটার বর্ডার আছে সেই বর্ডারের ম্যাক্সিমামটাই 2217 কিলোমিটার বর্ডার কিন্তু তারা বাংলার সঙ্গে শেয়ার করে। মেঘালয়ের সঙ্গে তারা শেয়ার করছে 443 কিলোমিটার বর্ডার এরিয়া, ত্রিপুরার সঙ্গে তারা শেয়ার করছে 856 কিলোমিটার এরিয়া, মিজোরামের সঙ্গে 318 কিলোমিটার এরিয়া এবং আসামের সঙ্গে মাত্র 262 কিলোমিটার এরিয়া। ফলে সব মিলিয়ে এই বাংলার সুরক্ষা এবং নিরাপত্তার প্রশ্ন কিন্তু বড় সড়ো এক প্রশ্ন চিহ্ন এই রিপোর্ট কিন্তু তুলে দিয়েছে। শুধু তাই নয়, কিছুদিন আগে ঝাড়খণ্ডের সিমিলার একটি রিপোর্ট অজিত দোভালের হাতে এসেছিলেন। সেই রিপোর্ট যখন প্রকাশ্যে আসে সাধারণ মানুষের ঘুম উড়ে যায়। সেখানে কি বলা হয়েছে জানেন? সেখানে বলা হয়েছে যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী হয়ে এই ভারতে আসছেন তারা নাকি ভারতীয় কোনো মেয়েকে বিয়ে করে নিচ্ছেন, এবং সেই স্পেসিফিক্যালি রিপোর্টে বলা হয়েছিল এই যে পার্টিকুলারলি ঝাড়খণ্ডের এরিয়াতে যে সকল সাঁওতালি মেয়েরা আছেন তাদেরকে নাকি বিয়ে করে নিচ্ছেন বাংলাদেশিরা। এর ফলে কি হচ্ছে? এর ফলে এরা খুব সহজেই আধার কার্ড এবং কিছুদিন পরে ভোটার কার্ড পেয়ে যাচ্ছেন, অর্থাৎ ডকুমেন্টে এরা ভারতীয় হয়ে যাচ্ছেন খুব সহজে। এই রিপোর্ট প্রকাশ পাওয়ার পর কার্যত ঝাড়খণ্ড যে সরকার তারা কিন্তু বিপাকে পড়ে। পুরো বিষয়টা গিয়ে ঝাড়খণ্ড হাইকোর্টে যায়। হাইকোর্ট সরাসরি ভাবে সরকারকে প্রশ্ন করে কতজন অনুপ্রবেশকারী এই মুহূর্তে ঝাড়খণ্ডে আছে, কিন্তু বিশ্বাস করুন ঝাড়খণ্ড সরকারের হাতে সে অর্থে কোনো স্পেসিফিক্যালি তথ্য কিন্তু তারা হাইকোর্টের হাতে তুলে দিতে পারেনি। আর এই বিস্ফোরক রিপোর্টের পরে এই ধরনের রিপোর্ট যেখানে বলা হয়েছে 28 থেকে 30 বছর বয়সী যুবকরা ভারতের বিভিন্ন রাজ্যে, স্পেসিফিক্যালি 5টা রাজ্যের কথা বলা হয়েছে, আমি পরবর্তীকালে বলবো, তারা নাকি ঘর ভাড়া চাইছে যাদের কাছে এরকম ডকুমেন্টস নেই। অর্থাৎ প্রশ্ন হলো কিসের জন্য বাংলাদেশের এই ধরনের মানুষদের ভারতে দাপাদাপি? সেই রিপোর্টে বিস্ফোরক এক প্রশ্ন চিহ্ন তুলে দেওয়া হয়েছে। তারা বলছেন যে সকল 28 থেকে 30 বয়সী যুবকরা ভারতে আসছেন তারা কি কোনো হামলা করার জন্য ভারতে আসছেন, অর্থাৎ কোনো পার্টিকুলার সংগঠন কি কোনো স্লিপার সেলকে অ্যাক্টিভেট করছেন? এই প্রশ্ন কিন্তু খোদ ইস্টার্ন কমান্ডো জেনারেল তুলে দিয়েছেন এবং এই রিপোর্ট এখন অজিত দোভালের হাতেই এসে পৌঁছেছে। নিঃসন্দেহে এই অঞ্চলে অনেক বেশি অ্যাক্টিভ হবেন, ভারতের ইন্টেলিজেন্স কর্তারা অনেক বেশি তৎপর হবেন, কিন্তু পার্টিকুলারলি এই বাংলাকে কেন্দ্র করে সাম্প্রতিক সময় বাংলাদেশের যে রাজনীতি উত্তাপ হচ্ছে, সুরক্ষার ক্ষেত্রে যে প্রশ্নচিহ্ন বাংলাদেশের পক্ষ থেকে বারবার তোলা হচ্ছে, তা নিঃসন্দেহে ভারতের স্বরাষ্ট্র দপ্তর, ভারতের যে বিদেশ দপ্তর আছে তাদের কাছে নিঃসন্দেহে বড় এক প্রশ্নচিহ্ন এবং মাথা ব্যথার কারণ তো অবশ্যই। কিছুদিন আগে বাংলাদেশ থেকে শিলিগুড়ি করিডরকে কার্যত দখল করে নেওয়ার একটা হুমকি দেওয়া হয়েছিল। তারা বলেছিলেন ভারত এবং বাংলাদেশ সীমান্তে তারা পাকিস্তান থেকে পরমাণু বোমা এনে রাখবেন এবং এই শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেককে খুব সহজেই বাংলাদেশ দখল করে নেবে। একের পর এক হুমকি, কার্যত ভারত সরকার কিন্তু সে অর্থে সেই বিষয়গুলো এত ডিপলি ঢোকেনি। দেখুন, ফাটা কলসির আওয়াজ বেশি। বাংলাদেশের পক্ষ থেকে এই রিজভিরা যেরকম ভাবে হুমকি দিয়ে যাচ্ছেন, ফাটা কলসি ছাড়া কিন্তু আর কিছুই মনে হচ্ছে না। অর্থাৎ ভারতকে বারংবার হুমকি দিতে দিতে আজকে আরাকানের আর্মি তারা কিন্তু চট্টগ্রাম এবং সেন্ট মার্টিনসের দিকে এগোতে শুরু করে দিয়েছে। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। ডক্টর ইউনূসের নামে আন্তর্জাতিক আদালতে নাকি মামলা হবে খুব শীঘ্রই, তাকে গ্রেপ্তার করা হবে এবং তাকে প্রধান উপদেষ্টার পদ থেকে বহিষ্কার করা হবে, এমনই তথ্য আজকের এই ভিডিওতে পেলেন। সেই সাথে বাংলাদেশকে ধ্বংস করতে, বাংলাদেশকে শেষ করতে মাত্র 15 মিনিট টাইম লাগবে ভারতের। ভারত থেকে এমনই বার্তা দিয়েছেন বাংলাদেশকে। দর্শক শ্রোতা, নরেন্দ্র মোদী যে কোনো সময় বাংলাদেশে আক্রমণ চালাবে খুবই ভয়াবহত হবে। সেই ভয়াবহতার কারণে বাংলাদেশ ধ্বংস হয়ে যেতে পারে। আর তারাই বার্তা দিচ্ছে 15 মিনিট লাগবে বাংলাদেশকে শেষ করতে। তার মানে তারা প্রস্তুত নিচ্ছে, একেবারে প্রস্তুত হয়ে বাংলাদেশকে আক্রমণ করবে। দর্শক, আপনাদের কাছে কি মনে হয়? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে এখনই জানিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।